আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৪র্থ পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। নিজ থেকে ওঠার আগে যদি দুনিয়া কিয়ামত হয়ে যায়, তাও আমায় ডাকবি না। রিজভী অবাক হয়ে বলে, হুম। পরের দিন আদরের বাংলো বাড়িতে যাই। সেখানে গিয়ে আমার মাথায় যেন বজ্রপাত হলো। আমি যেন সেখানেই মাথা ঘুরে পড়ে যাব। এই কয়দিনে টুকটুকির একই অবস্থা হয়েছে। মেয়েটা অনেকটা শুকিয়ে গেছে। ওকে দেখে আমার দু চোখ ঠেকরে জল বেরিয়ে আসতে চাইছে। আমাকে দেখে টুকটুকি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। বুকে জমে থাকা হাজারো কথা ইশারায় ব্যক্ত করছে। আমাকে দেখে আকিকা খুশি হয়। আমি চাইলাম টুকটুকিকে নিয়ে আসতে, কিন্তু আকিকা আনতে দেয়নি। তখন আদর ছিল না। আমি ব্যর্থ হয়ে আবার আসবো বলে চলে এলাম। এদিকে ডাক্তার জরুরি তলব করেছে আদরকে। আজ টুকটুকির রিপোর্ট দিবার কথা। তাই এই জরুরি তলব। আদর বিকেলের দিকে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সকাল সকাল ডেকে পাঠায় আদরকে। কিন্তু অফিসে কাজ থাকার কারণে আসতে পারেনি। টুকটুকির রিপোর্ট তৈরি হওয়ার পর সরাসরি ডাক্তারের কাছে যায়। আদরকে দেখে ডাক্তার বলে, বসো তুমি। আদর তখন বেজায় চিন্তিত। ডাক্তার কী বলবে তা নিয়ে চিন্তার শেষ নেই তার। আদর খ্যাক করে গলা পরিষ্কার করে বলে, ডক্টর প্লিজ টুকটুকির বিষয়টা একটু দ্রুত ক্লিয়ার করুন। বড় ধরনের কিছু হয়নি তো? ডাক্তার তার চেয়ারে বসে কিছু একটা ভাবলেন। তারপর আদরের দিকে একটা রিপোর্ট এগিয়ে দিলেন। আদর কাপা হাতে নিল রিপোর্টটি। ডাক্তার বলে, বড় ধরনের কিছু না মাই সান, বেশি টেনশন নিও না। তবে টুকটুকির মধ্যে ভেসোভেগাল অ্যাটাকের সিনড্রাম আছে। আদর চুপ রইল। এই রোগটার সম্পর্কে তেমন একটা ধারণা নেই তার, তবে শুনেছে অনেক। ডাক্তার দুই দণ্ড থেমে আবার বলেন, ভেসোভেগাল অ্যাটাকে মানুষ হঠাৎ অচেতন হয়ে যায়। এর পেছনে কারণ থাকতেও পারে, আবার না। যেমন ধরো রাতে ওয়াশরুমে যেতে বা পানি খেতে উঠলে মাটিতে পা রাখতে অজ্ঞান হয়ে যাওয়া, ব্যাপারটা ঠিক সেরকম ডেঞ্জারাস। অস্ফুট সুরে বের হয়ে এলো আদরের মুখ থেকে। ডাক্তার বলে, ততটা না, নর্মালি। এজন্য ভয় পাওয়ার কারণ নেই। তবে যদি পানি বা আগুনের কাছে অজ্ঞান হয় তাহলে ভয়ঙ্কর। সম্ভবত খুব কম সংখ্যার লোকের থাকে এটা। আদর বলে, এর কোনো মেডিসিন? ডাক্তার বলেন, না, নেই। তবে দুই একটা থেরাপি টুকটুকিকে আগেই দেওয়া হয়েছিল। আই থিঙ্ক ওর আগের ফ্যামিলি এই ডিজিজ সম্পর্কে অবগত ছিল। আদর বলে, ওকে ডক্টর, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। ডক্টর বলে, ইটস মাই ডিউটি ডিয়ার, টেক কেয়ার অফ টুকটুকি। তারপর বিদায় নিয়ে চলে এলো। বাগানের প্রান্ত ধরে বসে আছে টুকটুকি। সারা দেহময় বিশাল বিরক্তির ছাপ। মনে মনে ভাবছে টুকটুকি, এখান থেকে পালানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। নুহাস এসেছিল সকালে। নুহাসকে দেখে হাত পা থরথর করে কাঁপছিল ওর। নুহাস চলে যাওয়ার পর হঠাৎই জ্ঞান হারায়। মানুষটা কতটাই খারাপ সে জানে। টুকটুকি তাকে ছাড়া থাকতে পারে না। তাও এত দেরি করলো আসতে। আকিকা তখন বাড়িতেই ছিল। নুহাসকে দেখে সেও খুব খুশি হয়েছে, কিন্তু টুকটুকিকে নিয়ে আসতে দেয়নি। তাই শত ভাবনায় মগ্ন টুকটুকি। এখানে আদরের কাছে সে থাকবে না। লোকটাকে তার ভালো লাগে না। আজ যখন নুহাসের সাথে যেতে পারলো না, তখন অসহ্য লাগছিল। আদর বাড়ি ফিরে পেছনের দিককার বাগানে চলে এলো। ছোট্ট একটা পানির ফোয়ারা আছে এখানে। টুকটুকি প্রায় এখানে পা ঝুলিয়ে বসে থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। আদর সেদিকটায় পা বাড়াতে নিয়েও আটকে যায়। টুকটুকি তাকে দেখলে মুখ বিষণ্ণ করবে, সে তার জানা। খুব খারাপ লাগা কাজ করে ভেতরটাতে তখন। একটা মানুষকে সে ছোট থেকে অন্ধের মতো ভালোবেসেছে, অথচ শুধুমাত্র পাশে থাকতে পারেনি বলে সেই মানুষটা এখন তার উপস্থিতিকেও অপছন্দ করে। আকিকা ছাদ থেকে আদরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নেমে আসে। ধীর পায়ে আদরের পাশে এসে দাঁড়ায়। আদর মুখ শক্ত করে সেভাবেই দাঁড়িয়ে থাকে মুক্তির মতো। আকিকা বড় একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে, এভাবে দূরে কেন দাঁড়িয়ে আছো? আকিকাকে চমকে দিয়ে আদর বলে, ভালোবাসতে হলে প্রেমিক প্রেমিকার মাঝে শরীরটাই আসল, তাই না আকিকা? আদরের হঠাৎ এমন প্রশ্নে ভরকে যায় আকিকা। মিনমিনে সুরে বলে, মানে? শরীর কেন আসল হতে যাবে? মনটাই আসল। আদর বলে, না, তাহলে টুকটুকি ভালোবাসতো আমাকে। আকিকা বলে, সময় দাও, বাসবে। আদর বলে, বাসবে না, কারণ আমি ওর কাছে ছিলাম না এর আগে। ওকে আমার ভালোবাসার যথাযথ প্রমাণ আমি দিতে পারিনি। আমার আগেই অন্য কেউ জায়গা করে নিয়েছে ওর মনে। আকিকা বুড়ো কুচকে বলে, হোয়াট আর ইউ সিং? টুকটুকি অন্য কাউকে ভালোবাসে? আদর বলে, নুহাসকে। আমার ধারণা, তবে সত্যটা জানা নেই। আকিকা সচকিত ভয়ের তো কণ্ঠে আদরকে বলে, নুহাস আজ এসেছিল, টুকটুকির সাথে দেখা করে গেছে। আদর অবাক হয়ে বলে, হোয়াট? আর তুমি আমাকে জানালে না পর্যন্ত? কখন এসেছিল সে? আকিকা বলে, আজ সকালে। তারপর সব খুলে বলে আদরকে। সব শুনে আদরের মাথায় হাত। এদিকে মনোরমা বেশ রেগে ফায়ার হয়ে বসে আছেন। টুকটুকিকে তারা আসতে দেয়নি কথাটা যেন ঠিক তার গায়ে সয়নি। বিলাপ করেই চলেছেন সন্ধ্যা থেকে। রিজবিও কিছুটা খেপেছে। পরের দিন সকালে আমি আবার আসি আদরের বাসায়। সাথে এবার মনোরমা রিজবিও ছিল। আদরের বাড়ি আসার পর জানতে পারি আদর নেই এখানে। কোথায় গেছে তা জানে না বাড়ির দারোয়ান। শুধু তাই নয়, টুকটুকি আকিকাও নেই বাড়িতে। এই কথা শুনে একটু খটকা লাগে আমার মনে। মনোরমাকে হোটেলে রেখে রিজবিকে নিয়ে এয়ারপোর্টে চলে যাই ফিরে যাওয়ার টিকিট কাটতে। টুকটুকিকে সমেত 4টি টিকিট কাটবো, তাই মনে মনে ভেবে নিয়ে এয়ারপোর্টে এলাম। কিন্তু সেখান থেকেই জানতে পারলাম আদর বাংলাদেশে ফিরে গেছে কাল রাতে। কথাটা শুনে তখন প্রচন্ড পরিমাণ অসহায় লাগছে নিজেকে। কান্না কান্না পাচ্ছে আমার। আমি সাধারণত কাঁদি না,
ছেলে জাতটা আল্লাহ তাআলার অন্যতম সৃষ্টি, শক্ত হাতে দুনিয়া সামলাবে, পরিবারের সুরক্ষায় লোহ ঢাল তুলে নেবে, ভেতরটা ছারকার হয়ে রক্তক্ষরণ হলেও চোখ থাকবে ধীর, ঠোঁটে ফুটবে এক চিলতে চাঁদের মতো চমৎকার হাসি। সূক্ষ্ম রাগ তাদের বৈশিষ্ট্য, চাহনি মায়াময়, হাজারো চোখ সে চোখের ভেতরকার যন্ত্রণা দেখতে পাবে না। মুখ ফুটে তারা বলবে না আমি ভালো নেই। আমি মুহূর্তেই সামলে নিলাম নিজেকে। কঠিন সময়ে হোঁচট খেলে তো চলবে না। টুকটুকি খেলছে তো আমার সাথে, ছোটকালের সেই হাইড অ্যান্ড সিক। খেলুক, আমিও দেখব কতদূর সে খেলে। হাঁপিয়ে তো দিন শেষে আমার কাছেই ফিরতে হবে। এত সহজে ছাড় দেব না ওই মেয়েকে। দহন যখন দিয়েছে, এই প্রেমের দহনে দুজন একসাথেই পড়ব। এতটুকু আমার কাছে পরিষ্কার, আদর ইচ্ছে করে টুকটুকিকে দূরে রাখছে আমার কাছ থেকে। কিন্তু কারণটা কি? গত 6 দিন পর ছিল আমাদের টিকিট, কিন্তু একদিন অপেক্ষা করা মানে জম ডেকে আনা। আমি দম আটকে মরে যাব, কিন্তু অত টাকাও নেই হাতে যে আবার টিকিট কাটবো। আর দ্রুত যেতে টাকাও বেশি প্রয়োজন হবে। না চাইতেও 6 দিন পরেই ফিরতে হলো আমাদের। বাংলাদেশে ফিরে রিজভি মনোরমাকে নিয়ে বাড়ি আসে। আমি থেকে যাই ঢাকা। মাথা এতটাই গরম হয়ে আছে, রাত না হলে চলে যেতাম মিরপুর। অসহ্য অস্থিরতায় কাটলো আমার সারাটা রাত। এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমি তা কল্পনাতেও ভাবিনি। একটা মানুষ কিভাবে এসে কিছু কাগজের ভিত্তিতে এত বছরের সম্পর্কের ভিত কিভাবে নড়বড় করে দিতে পারে। টুকটুকির বার্থ সার্টিফিকেটও আদরের ফ্যামিলি হতে পারে, কিন্তু ছোট থেকে রেহানা যে শরীরের রক্ত পানি করে টুকটুকিকে বড় করেছেন, তার সার্টিফিকেট কেন নেই? মনোরমার শেষকালে অসুস্থ শরীর নিয়ে নাতনির জন্য এতদূর ছুটে আসা, টুকটুকির প্রতি তার ভালোবাসা, কই তার তো কোনো সার্টিফিকেট নেই। বাড়ির প্রত্যেকটা সদস্য যে এতটা ভালোবাসে টুকটুকিকে, কই তারও তো কোনো সার্টিফিকেট নেই। এই যে আমি ভালোবেসেছি, আমার মনটা দিয়ে দিয়েছি, সেটারও তো কোনো সার্টিফিকেট দিল না। তাহলে হয়তোবা এই মূল্যবান জিনিসটা ফেরত পেলেও পেতে পারতাম। কাগজের কয়েকটা কালির খোঁচায় সম্পর্কের ভীতিটা প্রমাণ হয়। মিরপুর ঘুরে যখন পাইনি, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে যায়। তখনই নিবিড় কল দিয়ে বলে দ্রুত বাড়ি ফিরতে। ফিরে এসে এত বড় ধাক্কা খাবো তাও ভাবতে পারিনি আমি। যে টুকটুকিকে খুঁজে আমি ঢাকার প্রতিটা গলি চিনে ফেলেছি, সে টুকটুকি এখন আমারই বাড়িতে। কিন্তু নিবিড়ের কথার মাঝে কিছু একটা ছিল, যেটা আমাকে খুব ভাবাচ্ছে। টুকটুকি বাড়ি ফিরে এসেছে, সবার তো খুশি হবার কথা, কিন্তু নিবিড়ের কণ্ঠে কেমন যেন একটা বিষণ্ণতার ছাপ বিরাজমান। বুকের ভেতরটা কেমন যেন ধূপ করে উঠল। টুকটুকি ঠিক আছে তো? কেমন জানি কেঁদে কেঁদে কথাগুলো বলছিল নিবিড়। আমার মাথায় কিছু আসছে না, তাই আমি তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়ি ফিরতে ফিরতে রাত 1টা বাজে। আমাকে দেখে সবাই কোথায় খুশি হবে তা না করে সবার মুখে যেন বিষণ্ণতা আর ভয়ের ছাপ ফুটে উঠেছে। আমি খুব আনন্দিত ছিলাম, কারণ অনেকদিন পর আমি আমার টুকটুকিকে বুকে নিতে পারবো। এত এত অভিমান যে তার উপর আমার। অনেক না বলা কথা জমে আছে আমার বুকে, সেগুলো তো বলতে হবে তাকে, তাই না? কিন্তু সবাই আমাকে দেখে এভাবে তাকিয়ে আছে কেন? তাদের সবার মুখ দেখে এটাই মনে হচ্ছে বাড়িতে কিছু একটা হয়েছে। আমি দৌড়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? তোমরা সবাই এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে টুকটুকি এসেছে, আমি ফিরে এসেছি, কোথায় সবাই আনন্দ করবে তা না সবাই মুখ লটকিয়ে দাঁড়িয়ে আছো। দেখলাম কেউ কোনো কথা বলছে না। এমন মনে হচ্ছে কেউ যেন আমার কথা শুনতেই পাচ্ছে না। এবার আমার খুব টেনশন হতে লাগলো। কিছু তো একটা হয়েছে, যেটা সবাই আমাকে বলতে দ্বিধাবোধ করছে। কিন্তু কি হয়েছে? এবার আমি আর নিজেকে নর্মাল রাখতে পারলাম না। কণ্ঠে গভীরতার ভাব এনে বললাম, বাড়িতে কি হয়েছে? কেউ কি কিছু বলবে আমাকে? এতক্ষণ পর আর্তনাদ করে উঠল রেহানা। এবার যেন ভয়ঙ্কর কিছু একটা আমার গলা রোধ করে আসছে। হঠাৎ বাবা আমার কাঁধে হাত রেখে বলে, নুহাস তুই ভিতরে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, একটু বিশ্রাম নে, পরে তোকে সব বলছি। আমি বাবার হাতে হাত রেখে বললাম, কি হয়েছে বাবা? আমার ধৈর্যের পরীক্ষা নিও না প্লিজ, বলো কি হয়েছে। এখানে সবাই উপস্থিত আছে, কিন্তু টুকটুকি কোথায়? এমন সময় রেহানা বলে, বাবা নুহাস, আমার মেয়েটাকে বাঁচিয়ে নে, ও ছাড়া যে আমার আর কেউ নেই। এই কথা শোনার সাথে সাথে আমার পেট দেয়ালে ঠেকে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি 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 হয়েছে ওর? কোথায় ও? এমন সময় নিবিড় বলে, আসলে আদরের সাথে বাড়ি ফেরার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়। তেমন ক্ষতি হয়নি টুকটুকির, তবে মাথায় কিছুটা চোট পেয়েছে, সেই থেকেই কোমায় চলে গেছে। আজ 3 দিন ধরে চিকিৎসা চলছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। সামান্য চোট, এমনটা তো হবার কথা নয়। আমি একজন ডাক্তার হিসেবে যতটুকু করার ততটুকু করেছি। আমি আমার মতে কোনো খামতি রাখিনি, তবে কেন যে ওর জ্ঞান ফিরছে না সেটাই বুঝতে পারছি না। নিবিড়ের কথা শেষ হতে না হতে আমি ধপ করে মেঝেতে বসে যাই। আমি যেন নিজেকে স্থির রাখতে পারছি না। এমন সময় বাবা এগিয়ে এসে আমায় অনেক সান্ত্বনা দেয়। তারপর অনুই বিনয় করে বলে, বাবা তুইও তো ডাক্তার, আমার টুকটুকি মার কি হয়েছে? তুই ওকে দেখ না, ভালো করে দে। ওকে ছাড়া যে পুরো বাড়িটা খাঁ খাঁ করছে। তারপর থেকে একটানা 6 মাস পেরিয়ে গেল, টুকটুকি এখনো কোমায়। আমি অনেক চেষ্টা করেছি, বাহিরে থেকেও ডাক্তার আনিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। টুকটুকির এই অবস্থার জন্য আদর নিজেকেই দায়ী করছে। সে মনে করছে আজ যদি টুকটুকিকে সে না নিয়ে যেত, তাহলে হয়তো তার এমনটা হতো না। এই হচ্ছে টুকটুকির কোমায় যাওয়ার ঘটনা। সেই থেকে এই মেয়েটা অভিমান করে এখনো কোমায় আছে। ওর সব অভিমান যে আমার সাথে।
আজ বিকেলে হঠাৎ করেই টুকটুকি কোমা থেকে বের হয়েছে, কিন্তু না বের হওয়ার মতনই। শরীর অনেক দুর্বল। ও যে সব ভুলে গেছে আমাকে, ভুলে গেছে বাড়ির এরা সবাই ওর আপনজন, ভুলে গেছে হাসতে, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। এখন চিন্তার কোনো কারণ নেই, হয়তো কয়েকদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আমি মনে মনে অনেক খুশি হলাম, আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম। আমি আমার ভালোবাসার মানুষটাকে আবার ফিরে পেয়েছি। এখন শুধু আল্লাহ যদি ওকে সুস্থ করে দেয়, ওকে ঠিক আগের মতো করে দেয়, তাতেই আমার জন্য অনেক পাওয়া। আমি আর কিছু চাই না আল্লাহর কাছে। এভাবে চলতে থাকে বেশ কয়েকদিন। একদিন বাবা বাজার খোঁজে সবচেয়ে বড় মাছগুলো নিয়ে আসে আমার জন্য। বাবা মনে মনে বলে, ছেলেটা যে আগে রুই, পাবদা, চিংড়ি খুব পছন্দ করত, এখন তো ঠিকমতো খাই না। ছেলেটাকে নিয়ে বড্ড চিন্তা সবার। বাজার থেকে ফিরে সেলিনা আর রেহানাকে বাজারগুলো দিয়ে বলেন, ভালো করে কষাইয়া মোটর দিয়ে ভুনা করবা রুই মাছটা, পাবদা রানবা টমেটো দিয়া, আর লতি আনছি দেখো, চিকন চিকন লতি দিয়ে ঝাল ঝাল কইরা রানবা চিংড়ি। রেহানা কিঞ্চিত কপাল কুচকায়। সেলিনা মানে আমার মা বসা কণ্ঠে কাশি দিয়ে বলে, খাইবো কে এত? বাবা বলে, কেন, বাড়ির ছেলে মেয়েরা কি খায় না নাকি? মা বলে, ওই খায় বেঁচে থাকার জন্য, কারোর মনে আনন্দ নাই। বাবা ছোট ছোট পায়ে এগিয়ে গিয়ে বসে সোফায়, কি একটা ভাবে। তার চোখ ভরে ওঠে সূক্ষ্ম নোনতা জলে। আবেগবিহীন চোখে বসে রইল বাবা। সীমা বাবার জন্য চা নিয়ে এলো। মুখ বোতা করেই চা হাতে নিল বাবা। চায়ের স্বাদ মুখে লাগতেই চমকে উপরে দেখলেন, এই বাড়িতে ভালো চা বানায় টুকটুকি আর সীমা। সীমাকে দেখেই বাবা দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলে, কখন এলি মা, আছিস কেমন? সীমা বলে, ভালো বড় আব্বু, কিন্তু তুমি তো অসুস্থ হয়ে যাচ্ছ দিন দিন। বাবার একটা দিক নিঃশ্বাস বের হয়ে আসে বুকের ভেতর থেকে। তারপর বলে, আমার সংসারটা কেমন জানি হয়ে গেল রে মা। গলা ভেঙে আসে বাবার। সীমা এবার কেঁদে বলে, সব ঠিক হয়ে যাবে বড় আব্বু। বাবা বলে, মা মারে তুই কাঁদিস না, তুহিন আসেনি? বাবা দ্রুত সীমার চোখের জল মোছেন। সীমা বলে, ও রাতে আসবে, টায়রাকে আর আমাকে পৌঁছে অফিসে গেছে, অফিস থেকে এখানেই আসবে। বাবা বলে, আচ্ছা আমার টায়রা মনিটা কই? টুকটুক পায়ে সারা বাড়িতে হাঁটে না কেন? সীমা এবার আওয়াজ করে হেসে ওঠে। নাকি কণ্ঠে বলে, ঘুমোচ্ছে, ঘুম ছাড়লে দেখো তোমাদের সবার ঘুম হারাম করবে, হি হি হি। বাবা চশমা খুলে হা করে গরম ভাব দিয়ে মুছে আবার পড়েন। কণ্ঠে তার গাঢ় রুক্ষতা এনে বলে, মনে আছে টুকটুকিকে যখন আমি এই বাড়িতে আনি, তোরা প্রায় সবাই বড়, সন্ধ্যার পর বাড়িতে পড়ার ধুম লেগে যেত। ও টুকটুক করে সারা বাড়ি ঘুরতো, তারপর নুহাসের খাটে গিয়ে টুক করে ঘুমিয়ে পড়তো। সীমা হেসে উঠল বাবার কথায়। আমি বাড়ি ফিরে জানতে পারি টুকটুকি ঘুমোচ্ছে। মেয়েটা নাকি খুব ক্লান্ত, তাই আমি ডিস্টার্ব করলাম না। অনেকদিন পর আজ হসপিটালে গিয়েছিলাম রুগী দেখার জন্য। মেয়েটা অসুস্থ হওয়ার পর থেকে আমি আর হসপিটালেই যাইনি। ঘর থেকে এক কদম কোথাও বের হয়নি। গোসল সেরে হালকা কিছু খাওয়া দাওয়া সেরে টুকটুকির ঘরে গেলাম। ততক্ষণে টুকটুকি জেগে উঠেছে। টুকটুকি খাটে শুয়ে তাকিয়ে আছে আমার দিকে। গত 7-8 মাস আগে অ্যাক্সিডেন্টে কমায় যায়। 1 মাস আগে চোখ মেলেও পুরোপুরি প্যারালাইসিসড হয়ে যায় টুকটুকি। কিছু কিছু ক্ষেত্রে কোমার রোগী প্যারালাইসিসড হয়ে যায়। এখন পুরোপুরি সুস্থ, শুধু শরীরের ক্লান্তি ভাবটা মাঝে মাঝে চলে আসে। বাড়ির সবাই বলে টুকটুকি সুস্থ হওয়ার পেছনে নাকি আমার হাত। হয়তো তাই হবে, কারণ আমি দিন রাত 24 ঘন্টা টুকটুকির সেবা করেছি। ভালোবাসার মানুষকে দিন রাত সেবা করে সুস্থ করেছি। টুকটুকির উন্নতিও হয়েছে দিনে দিনে। আদর নিজের ভুলটুকু বুঝতে পেরেছে। 14 বছরের ভালোবাসার অপেক্ষার চেয়ে 14 বছরের ভালোবাসার দাম অনেক। আমার চোখ দেখলেই টুকটুকির প্রতি আমার ভালোবাসার গভীরতা উপলব্ধি করা যায়। আদর ঠিক করেছে আমার আর টুকটুকির ভালোবাসার মাঝে আর বাধা হয়ে দাঁড়াবে না। জীবনের বাকি সময়টুকু বাংলাদেশেই কাটাবে। নিজের দেশের গন্ধে যেন পরিতৃপ্তি আছে। তা কখনোই সেই ইট পাথরের আধুনিক শান্তিময় দেশে নেই। ফজর যেমন অবশ্যই আমেরিকাতে বিজনেস সামালছেন, লোকটার টুকটুকির প্রতি চিন্তাধারা বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এমএ যেখানে আছে সেখানে থাকবেন না উনি। কেমন অদ্ভুত মানুষ বুঝি না। এদিকে আকিকার প্লেন 10 মিনিট আগে ল্যান্ড করলো। আদর গেছে ওকে ড্রপ করতে, কিন্তু আকিকার সাথে তন্ময়কে দেখে সচকিত আদর আলিঙ্গন করে বুকে জড়িয়ে নিল ছোটবেলার বন্ধুকে। মাথায় রাগ নাড়াচাড়া দিয়ে উঠল। তন্ময়ের মাথায় চাপড় মেরে বলে, কই ছিলে এতগুলো মাস, একবারও যোগাযোগ করিস নাই? তন্ময় বলে, সরি ডিয়ার, সে অবস্থায় ছিলাম না যে যোগাযোগ করব। বাংলাদেশ থেকে যাওয়ার 2 মাসের মাথায় মম মারা যায়। আমি মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। আকিকার প্রতি রাগ থাকার কারণে তোদের সাথে যোগাযোগ করতে পারিনি। আর করতামই কিভাবে? ফোন ভেঙে ফেলেছি, সিম নষ্ট করে ফেলেছি, তারপর আমি পুরো একা হয়ে যাই। তন্ময় এমন ভনিতে কথা বলছে যেন কিছুই হয়নি, অথচ কত বড় ঝড় নেমেছে ওর জীবনে। আদরও তন্ময়ের মা মারা যাওয়ার কথা শুনে ব্যথিত হয়। আদর বলে, খুবই দুঃখজনক, তার আত্মার শান্তি কামনা করি, কিন্তু কি এমন রাগ আকিকার সাথে যে যোগাযোগ অফ করতে হবে? কথাটা শুনে তন্ময় মাথা নিচু করে থাকে। তারপর হঠাৎই কিছু বলতে নিলে তার আগে আকিকা বলে, আমরা ভালোবাসি একে অপরকে। কিন্তু প্রথমে আমি মানতে পারিনি, বুঝিও নি। বারবার আঘাত করেছি ওকে, অপমান করেছি, কষ্ট দিয়েছি, ইগনোর করেছি। অবশেষে চলে যায় তন্ময় আমার উপর অভিমান করে।
হঠাৎই আকিকার মুখে ভালোবাসার কথা শুনে চমকে যায় তন্ময়। মনের ভিতরে এক অন্যরকম প্রশান্তি ভরে ওঠে ওর। আদর হতবিহ্বল হয়ে গেছে, কিছু বলার ভাষা নেই ওর। তন্ময় খুব গভীর প্রকৃতির ছেলে, তা জানে আদর, বাট ফ্রেন্ড হিসেবেও কথাটা বলেনি তাকে। আর আকিকাও না। আদর অবাক হয়ে বোকার মতো বলে, আর আমি বিষয়টা ধরতেই পারিনি। তন্ময় ঝটপট বলে, মেয়েটার দিকে তো একবার তাকিয়েও দেখিসনি। আর যাই হোক, বোনটা তো তোর। একবেলা খেয়েছে কিনা কোনো খোঁজ নিয়েছিস? বাকিটা টের পাবি কি করে? আদর বলে, আচ্ছা বাবা, সরি। তা আকিকা তোকে পেলো কই? তন্ময় বলে, সে অনেক কথা, আগে বাড়ি চল, তারপর বলছি। এরপর সবাই একসাথে বাড়ি ফেরে। এর মাঝে তন্ময় আর আকিকার কোনো কথা হয় না। আসলে আকিকা এখনো অভিমান করে আছে তন্ময়ের উপর, কারণ ছেলেটা হুট করে না বলে চলে গিয়েছিল। তন্ময় চলে যাওয়ার পর আকিকা অনেক খুঁজেছিল তন্ময়কে। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছিল আকিকা। একদিন শপিং করতে গিয়েছিল মার্কেটে, সেখানেই হঠাৎ তন্ময়কে দেখে। তারপর আর ছাড়েনি, কিন্তু ভালোবাসে সেটাও বলেনি। আজ সে আদরের সামনেই বলল সে তন্ময়কে ভালোবাসে। তারপর বাড়ি ফিরতে ফিরতে আকিকা তন্ময়কে কিভাবে খুঁজে বের করলো পুরো কথাটা শুনে নিল আদর। আদর খুবই খুশি, আকিকা আর তন্ময় একে অপরকে ভালোবাসে। আদর মুখে হাসি টেনে বলে, এখন শুধু তোদের বিয়ে দেওয়ার বাকি। আকিকা সব সময় আদরের ওই ঠোঁটে হাসি রেস চেয়েছে, তবে আজ আদরের এই হাসি ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, টুকটুকির সাথে আদরের বিয়ে হলে কি খুশি হতে পারতো আকিকা? জীবন কারো জন্য থেমে থাকে না, সেই যাই হোক না কেন। তন্ময়কে পেয়ে আকিকা খুবই খুশি এখন। হয়তো নতুন করে ভালোবাসবে ওকে, শুরু করবে নতুন প্রেমের অধ্যায়। একসময় বাড়ির সামনে এসে গাড়ি থামতেই নতুন দারোয়ান মদন মিয়া ছুটে এলো। মদনকে দেখলেই হাসি পায় আকিকার। কেমন মোটাসোটা, গুলুমুলু, বুদ্ধিহীন একটা লোক। এই যে দারোয়ান হয়ে এত বড় বাড়ির নিরাপত্তা কিভাবে সামলাবে কে জানে। মদন 2 মিনিটের রাস্তা দৌড়ে এসে হাঁপিয়ে গেল। 2 হাত দিয়ে হাঁটুতে ভর দিয়ে একটু জিরিয়ে নিল। আদর ওর কাণ্ড দেখে হেসে বলে, কি মদন ভাই, কিছু বলবে? মদন জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, একজন আইছিল আপনাকে খুঁজবার, পায় নাই, পরে গেছে গা। আদর বলে, কে আসছিল? মদন বলে, একটা সেমরা। আদর এবার বিরক্ত হয়ে বলে, আচ্ছা বুঝলাম, নাম তো বলো কে? মদন বলে, ভুল্লা ফেলাইছি তো। আদর কপাল কুচকে বলে, আমাকে খুঁজেছিল? মদন বলে, হ। আদর বলে, আচ্ছা কেমন দেখতে ছিল তা তো মনে আছে? মদন বলে, ইয়া লাম্বা, শ্যামলা। আকিকা অবাক কণ্ঠে বলে, এভাবে কি মানুষ চেনা যায়? আচ্ছা, যে এসেছে দরকার হলে আবার আসবে, নয়তো ফোনে জানিয়ে দেবে। তারপর গেট খুলে ওরা ভিতরে প্রবেশ করে। আদর ভিতরে আসতে মদন আবার এলো ভিতরে। এসে 32টা দাঁত কেলিয়ে হাসতে লাগলো। তন্ময় বিরক্ত হয়ে বলে, ভাই আবার কি? এমন 32টা দাঁত দেখাও কেন? তন্ময়ের কথা শুনে টেনশনে পড়ে গেল মদন। তার তো 30টা দাঁত, 32টা দাঁত কিভাবে দেখলো? 2টা দাঁত কি ওর অজান্তেই উঠে গেল নাকি? মদন ভয়ার্ত চোখে তন্ময়কে দেখে বলে, আমার তো 30টা দাঁত ছিল, 2টা দাঁত বাড়লো কেমনে? আম্মাই ছোট্টবেলা থাবর দিয়ে 2টা দাঁত হালাইয়া দিছিল, তয় এখন কি উঠে গেল নি? আদর এবার জোর গলায় রাগ দেখিয়ে বলে, কি তামাশা করতেছো, যা বলার বলো। মদন বলে, ও হ্যাঁ, ওই স্যারাটা আপনার নাই সৈন্যা কিছু লেখা দিয়ে গেছে, কইলো আপনারে দিতে। এই বলে ভাঁজ করা চিরকুটটা আদরের হাতে দিয়ে চলে গেল। আদর রুমে এসে কাগজটা রেখে চলে গেল ওয়াশরুমে। লম্বা শাওয়ারের পর শরীরটা ঝিমঝিম করছিল, তাই বিছানায় শুয়ে আমাকে ফোন দিতে নিয়েও দিল না। শরীরে এক ফোঁটা শক্তি নেই কথা বলার মতো। ফোনটা অফ ছিল এতক্ষণ। আমি অনেকগুলো কল দিয়েছিলাম সারাদিনে আদরকে, কিন্তু আদর এতটাই ক্লান্ত যে এখন কথা বলা প্রায় অসম্ভব। মোবাইল আবার অফ করে রেখে দিয়ে ঘুমের অতলে হারিয়ে গেল আদর। ঘুম ভাঙলো আকিকার ডাকে। তন্ময় খুব ভালো রাঁধে, যদিও বাঙালি খাবার সে পছন্দ করে, তবে আমেরিকার প্রায় সকল রান্নাই পারে। আদর প্রায় রাত 8টা পর্যন্ত ঘুমালো। আকিকা না ডাকলে হয়তো জাগতই না। তারপর সবাই একসাথে বসে খাবার খেয়ে নিল। খাবার শেষ করে আদর চলে গেল নিজের রুমে। রাতে খাওয়া দাওয়ার পর আকিকা ছাদে এসে দাঁড়িয়ে আছে। এটা তার প্রতিদিনের অভ্যাস, খাওয়া দাওয়ার পর ছাদে এসে কিছুটা সময় কাটানো। আজও তার ব্যতিক্রম হলো না। ছাদে আসার কিছুক্ষণ পর তন্ময় আসে। আকিকা অনুভব করলো কেউ একজন ওর পিছনে এসে দাঁড়িয়ে আছে। সে চেয়ে দেখলো, দেখে তন্ময় দাঁড়িয়ে আছে, এমনকি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তন্ময়ের চাহনিতে এমন কিছু ছিল যেটা আকিকা বেশ বুঝতে পারছে। তন্ময়কে পেয়ে আনন্দে কষ্টের মনটা ভরে উঠল। ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। ঠিক তাই করলো আকিকা। ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তন্ময়কে। পাগলের মতো শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠল, যেন অনেক কষ্ট জমে আছে বুকে, সেটাই হালকা করতে চাইছে। তন্ময় বেশ বুঝতে পারলো সে না থাকায় কতটা কষ্ট পেয়েছে আকিকা। সে যতই তন্ময়কে অপমান করুক, অবহেলা করুক, কিন্তু তন্ময় চলে যাওয়াতে তার প্রতি দুর্বলতা যে একটা আছে সেটা বেশ বুঝতে পেরেছে আকিকা। বুঝতে পেরেছে তন্ময়কে ছাড়া সে থাকতে পারবে না। তন্ময় আকিকাকে জড়িয়ে ধরে, শক্ত করে বুকের সাথে চেপে রাখে। আকিকার চোখের জলে তন্ময়ের বুক ভেসে যাচ্ছে। তন্ময় আকিকার মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে, মাথায় আলতো করে চুমো দেয়। বুঝতে পারে খুব অভিমান করেছে তার মনের মানুষটি। তাই তন্ময় অনুস্বরে বলে, আই এম সরি লক্ষ্মীটি, আই এম ভেরি ভেরি সরি। আমার উচিত হয়নি এভাবে চলে যাওয়াটা। তোমাকে ছেড়ে যে আমি ভালো ছিলাম তা কিন্তু নয়।
প্রতিনিয়ত আমাকে তোমার শূন্যতা কুরে কুরে খেয়েছে। এবার আকিকা নিজেকে স্বাভাবিক করে বলে, কেন চলে গিয়েছিলে আমাকে ছেড়ে? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসার মানুষকে কেউ এভাবে ছেড়ে যায়? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজিনি বলো? তন্ময় আকিকার চোখের পানি মুছে দিয়ে বলে, আর কোথাও যাব না। সারা জীবন তোমাকে এই বুকের মাঝে আগলে রাখবো, কথা দিচ্ছি। পরে আবার বুকে টেনে নেয় আকিকাকে। আজ আর জোর করতে হচ্ছে না ওকে নিজের করে পাওয়ার জন্য। আজ নিজেই আকিকা নিজেকে উজাড় করে দিতে চায় তন্ময়কে। তন্ময় আকিকার কোমর জড়িয়ে ধরে রেলিংয়ের উপর বসিয়ে দেয়। তারপর ওর গলা জড়িয়ে কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ঘষে। আকিকা তন্ময়ের গলা জড়িয়ে ধরেছে, দুই পা দিয়ে পেঁচিয়ে ধরেছে তন্ময়ের কোমর। তন্ময় ধীরে ধীরে আকিকাকে নিজের আরো কাছে টেনে নেয়। টুপ করে আকিকার ঠোঁট ছুঁয়ে দেয়। তাতেই আকিকা তিরতির করে কাঁপছে। তন্ময় আকিকার ঠোঁটে ঠোঁট রাখে। তারপর গোলাপি ঠোঁট জোড়া ধীরে ধীরে তন্ময়ের দখলে চলে যায়। তন্ময় পরম তৃপ্তিময় স্বাদ নিতে থাকে। গোলাপি ঠোঁট জোড়া ধীরে ধীরে লাল হতে থাকে। এক নিঃশ্বাসে কতক্ষণ ধরে যে একে অপরকে কিস করে যাচ্ছে তার কোনো হিসাব নেই। মনে হচ্ছে আজ রাতে ঘোর কাটবে না ওদের। এদিকে আদর বিছানায় ঘুমোতে গিয়ে চোখ পড়ে টেবিলে রাখা কাগজটার দিকে। হাতে তুলে নেয় কাগজটা। এর আগে আমার কথা মনে হতে কল করে আমাকে কয়েকবার, কিন্তু আমি ফোন ওঠাইনি। আদর বাধ্য হয়ে ফোনটা রেখে চিরকুটটা খুলতে লাগলো। চিরকুটের লেখাটা দেখে হিচকিয়ে যায় আদর। স্পষ্ট অক্ষরে যা লেখা ছিল তা পড়ে যেন ওর পুরো দুনিয়াটা ঘুরে গেল। হাত পা কাঁপছিল। তাতেই হাত থেকে চিরকুটটা পড়ে যায়। গলা যেন রোধ হয়ে আসছে। কেউ যেন দু হাতে গলাটা টিপে ধরেছে ওর। নিজের প্রতি ঘৃণা হতে লাগলো। ভাবতে পারিনি এমন কিছু হবে। কিন্তু মানুষ যা ভাবে না তাই কেন হয়? কেন বারবার আমার সাথেই এমন হয়? এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে